কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বিষয় দ্বিদল। ঠাকুর বলছেন, মূলাধার হতে সহস্রারের চক্রাদি ব্যবহারিক দিক দিয়ে যা নামাকরণ রয়েছে তার মধ্যে আজ্ঞাচক্র, যার নাম দ্বিদল, সে সম্পর্কে কিছু জানা দরকার। দ্বিদল, দুই ভ্রুর মাঝখানে চিন্তা করা। প্রকৃত দ্বিদল মেরুদণ্ডের উপরে মস্তিষ্কের পশ্চাৎভাগে মেরুদণ্ডের 4 আঙ্গুল উপরিভাগের মধ্যে দ্বিদলের চিন্তা। চিন্তার প্রথম সূত্রপাত ভ্রুর মধ্য হতে, তাই গিয়ে পৌঁছেছে সেই ভাগে। তবে মস্তিষ্কের ভেতরে সাধারণত যে সমস্ত অংশগুলো আছে তা স্বাভাবিক মতে খুব সেন্সিটিভ পার্টস এবং তা বহু রকম কারুকার্যের দ্বারা মণ্ডিত। এত অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম নারীর সম্মিলিত যে যা কিছু যখন চিন্তা করা হয়, ওই চক্রে মস্তিষ্কে যে ব্রেন ও ম্যাটার একই সূত্রে এমনিভাবে কার্য করতে থাকে। মনোনিবেশের সাথে সাথে এক জাতীয় সেন্সেশনের উৎপত্তি হতে থাকে। সিক্রেশন অর্থবোধে উপকারিতায় আসে, কদর্থে কদ উপকারিতা, সদর্থে সদ উপকারিতা। প্রতি মুহূর্তে আমার একটি কথা বলতে হচ্ছে। ব্যবহারিক দিক দিয়ে বলা হচ্ছে, তত্ত্বের দিক দিয়ে অন্যরকম। অর্থবোধে যার যত বেশি বিরাটত্ব, তার তত বেশি সেইভাবে সিক্রেশনের উদ্ভব। সেগুলো কি হয়? এর আগেই একটি কথা বলা দরকার। উত্তেজিত অবস্থার নিবৃত্তি যেমন সৃষ্টি, তাও যেমন পাত্রাপাত্র ভেদে, অর্থবোধে ও চিন্তাভেদে উত্তেজনা ও নিরুত্তেজনা নির্ভর করছে। ভেদাভেদ পাত্র অনুযায়ী ও সৃষ্টি সেইভাবেই হচ্ছে এবং তাতে যে সিক্রেশন, তা একভাবে না একভাবে ব্যয় হবেই এবং বের হবেই। এও ঠিক তাই, বাহির হবেই। সেই বাহিরটি কি প্রকার? বাহিরটি হলো অর্থবোধ হচ্ছে, বিরাট চিন্তা হচ্ছে, তেজ বিরাটকে তেজময় করে বাহ্যিক দৃষ্টিতে যে চন্দ্র সূর্য, তার একটি রূপকে নিয়ে তার ভেতরেই তাকেই সেই প্রতীক করে দ্বিদলে চিন্তা করতে থাকে। সেই চিন্তাতে ওই জাতীয় অবস্থাগুলো সমস্ত মস্তিষ্কের ভেতর এবং কারিকুরির যত রকম নারী ইত্যাদি আছে, নামকরণের সমস্তের ভেতর সিক্রেশন প্রবাহিত হতে থাকে। সিক্রেশন প্রবাহিত হলে একটা উত্তেজনার অবস্থা সৃষ্টি হবেই এবং একটা চিন্তার সাথে সাথে একটা সঙ্গম হয়ে যায়। সেই সঙ্গমই সূক্ষ্ম সূক্ষ্ম ইন্দ্রিয়ের মতো আরও সূক্ষ্ম ইন্দ্রিয় বাহ্য ইন্দ্রিয়ের মতো জাগরিত হয়ে ওঠে। তখন তাদের উপযুক্ত বিধান না করলে বা খোরাক না জোগালে, ক্ষুধা লাগলে না খেলে যেমন অপকারিতা, ঠিক সেই অপকারিতা সাধন হয় সেই অবস্থাতে। তবে বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যে সমস্ত ক্ষুধা জন্মে, তা যেমন বাহ্য বস্তু দ্বারাই গ্রাহ্যে এনে নিবৃত্তি করা হয়, চিন্তার দিক দিয়ে এবং মনোনিবেশের দিক দিয়ে এবং ওই অর্থবোধে যেই চিন্তার প্রবাহ প্রবাহিত হতে থাকে, তাতে যে ক্ষুধার উদ্রেক হয়, সেই ক্ষুধা
নিবৃত্তি হয় যে চিন্তার দ্বারা সেই ক্ষুধার উদ্রেক হয়েছিল, করানো হয়েছিল, সেই বস্তুটি সে সমস্ত সিক্রেশন ও সূক্ষ্ম সূক্ষ্ম অনুপরমাণু তা পেয়ে তা নিয়ে তারাও সেই চিন্তাযুক্ত হয়ে চুম্বকত্ব অবস্থা প্রাপ্ত হয়ে সেই দিকে, যেই দিকে চিন্তা করে, যা চিন্তা করে সেই প্রতীককে নিয়ে প্রতীকের দিকে একমুখী হয়ে তারা ক্ষুধার নিবৃত্তি করতে থাকে। যেমন এই শূন্যেতে সূর্য চন্দ্র গ্রহাদি যেরকম অবস্থিত, তারা যেমন প্রত্যেকের সঙ্গে দূরত্বে থেকেও আকর্ষণে আবদ্ধ, এই আকর্ষণ যেমন সরবরাহ করতে থাকে শূন্যের ভেতর দিয়ে, ঠিক এও তেমনি সরবরাহ করতে থাকে সেই বিদ্যুৎ, সেই আকর্ষণ, যেই চিন্তার দ্বারা তারা চিন্তাযুক্ত চুম্বকত্ব হয়ে এক একটি গ্রহের মতন থেকে তারাও সেই প্রতীক, সেই তেজকে আকর্ষণের দ্বারা এনে সংযুক্ত অবস্থার ও সঙ্গম অবস্থার যে ফল, সেই ফল পেয়ে যাচ্ছে। সেই ব্যবধানেও আবার বাহ্যিক দিক দিয়ে যে ব্যবধান দৃষ্ট হয়, বস্তুত ব্যবধান নয়, অন্তর্নিহিত ও সূক্ষ্ম সূক্ষ্ম অংশের পর অংশ এমনি সংশ্লিষ্ট ও সংবদ্ধ, ঠিক তারের মতন। সেই তারের ভেতর দিয়ে শক্তি প্রকাশিত হয়ে একই শক্তির বিকাশ করছে, তাই বিকশিত অবস্থায় তারা প্রস্ফুটিত। বাহ্যিক দৃষ্টিতে তা অলক্ষণীয় বলে তাই সেই লক্ষ্যের দিকে একমুখী হয়ে এক চিন্তাতে মগ্ন থেকে ওর সমকক্ষ ও সমতুল্য অবস্থায় পরিণত হয়। তারপর সাধক চিন্তা করতে করতে এমন একটি অবস্থায় পরিণত হতে থাকে যখন সেও সে অবস্থা প্রাপ্ত হয়। নদীর পাড়ে বহু বালুকণা থাকে, নদীর জলের স্পর্শে স্পর্শে যেমন সমস্ত বালুকাময় জলময় বাড়িময় হয়ে যায়, এ যে স্পর্শে স্পর্শে আর একটিও তারই সমকক্ষ করে নেওয়া, এটি হচ্ছে প্রাকৃতিক নিয়ম। সেই নিয়মে এও যে ঠিক তাই, সেই সূক্ষ্ম সূক্ষ্ম ইন্দ্রিয় সূক্ষ্ম অনুপরমাণুগুলো তেমনি সেই চিন্তাযুক্ত চুম্বকত্ব অবস্থা প্রাপ্ত হয়ে তার ঘর্ষণে স্পর্শনে আর তার আকর্ষণে ক্রমশ ক্রমশ অণুর পর অণু সূক্ষ্ম সূক্ষ্ম, তারপর আরও এইভাবে বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যে সমস্ত কায়া বিদ্যমান আছে, সমস্ত কায়া একই অবস্থায় পরিণত করে তখন দেখা যাবে সেই অন্তর্নিহিত সুপ্ত সাধকেরা প্রাণপণ প্রচেষ্টা দ্বারা সেই সুপ্তকে জাগরিত করার প্রয়াসে যে আগ্রহ, তন্ময়তা ও ব্যাকুলতার প্রকাশ করছেন, একদিন দেখা যাবে সাধক তিনিও সেই সূক্ষ্মের সাথে একই সুরে সুর দিচ্ছেন এবং এই সাধক ওই নির্বিকল্পই হোক, মুক্তিই হোক, ওই বিরাটকে উপলব্ধি করার জন্য আর নিজে সেই হওয়ার জন্যই হোক, যাই হোক, কিন্তু ব্রহ্ম সম্পর্কে সমস্ত বিষয়বস্তুতে এমনি একটা অবস্থার সৃষ্টি হয়, ওই গ্লাস যার উপর ফেলা যায় তখনই সে বিষয়বস্তুর রূপ স্বরূপ এসে পড়ে, তখনই স্বরূপত্বের পরিচয় হয়। তাতেই বাহ্যিক ও ব্যবহারিক দৃষ্টিতে শিব শক্তির মিলিত অবস্থা, এই অবস্থায় দর্শিয়ে গেছেন তত্ত্ববিদরা শিব শক্তির প্রকৃতি পুরুষের মিলিত অবস্থা। সেই সহস্রদল সহস্রারের সহিত মনসংযম করলে বিরাটের সহিত সঙ্গম এমনিভাবে হতে থাকে, মনে হয় যেন চিরসঙ্গমে রত। সেই সঙ্গমের একটু আভাস ও নমুনা বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যেতে, তাতেই জীব উন্মাদনায় ব্যস্ত। সেই বিরাট স্বাদ যখন উপলব্ধিত হবে, এই নমুনা তখন ছেঁড়া ন্যাকড়া মাফিক হবে। আজ ভিখারির মতো ন্যাকড়া কুড়িয়ে কুড়িয়ে শত তালি মেরে জীবনকে ধন্য মনে করছে,
কিন্তু ন্যাকড়া মাফিক আবার এই নমুনা দিয়েই বিরাটকে জানা এবং বিরাট এই ফ্যাক্টরি তার মাল সরবরাহ করা এই নমুনা দিয়েই অনুসরণ করে যাওয়া, তাই গ্রাহ্য বস্তুর এতটুকু স্বাদেই এত কলহ, এত অহংকার, এত মান অপমান। কিন্তু বিরাট সঙ্গমে যখন সাধক দিনরাত অহর্নিশ থাকবে, সাধকটি কম শয়তান নয়। এখানে আর কত, তারা সবচেয়ে পাকা সেই চিরসঙ্গমে রত শিব শক্তি মিলিত সেথায়। তাই মঙ্গল তথাই বিরাজিত চিরজনিতে আবদ্ধ প্রকৃত পুরুষ মিলিত সেথায়। দ্বিদল আর সহস্রদল, সাগর ও নদীর সঙ্গম অবস্থা। সাধক নদীর শেষ অবস্থায়, সাগরের প্রথম অবস্থায় ধরি ধরি ভাব। এমনিভাবে সমস্ত চক্র একই সূত্রে রয়েছে আবদ্ধ। তারপর সেখানে আরও অনেক বিজড়িত বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে কি কি নমুনা পাওয়া যাচ্ছে তা দেখেই আগে দেখে নেওয়া দরকার। সাধক সেখানেই সেই বস্তু বহু আকারে বহুভাবে পাচ্ছে। ভাব বুঝে যেমন ভাব বুঝতে পারে, কথা বলে যেমন কথা বুঝিয়ে দিতে পারছে, চক্ষে দেখিয়ে যেমন দর্শিয়ে যাচ্ছে, সাধক সেইখানেও দেখছে, সেইখানে পাচ্ছে অন্তর্যামিত্ব ও ব্যাপ্তমান অবস্থা। অষ্টশক্তি সম্মিলিত অবস্থায় করজোরে তার আদেশ পালন করছে। সাধক বসে বসে হুকুম জারি করছে, ওই দিকে যাও আর সেদিকে যাও। আজ বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্য শত তাগাদায় তাগিদ দিয়েও যেমন পারা যাচ্ছে না, তার তুলনায় অন্ধ মাফিক বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে অন্ধটি যেমন তোমার কাছে লাগছে, সাধকের কাছে এই জগৎকে তেমনি মনে হচ্ছে। সাধক সেই অবস্থায় উপবেশন করে যে রাজ্য ভোগ, যে বিরাট শাসনের শাসনকর্তা হিসাবে পালন করতে থাকেন, সেই পালনই হচ্ছে শাসন। আর যখন তাকিয়ে দেখে বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে যারা কুড়িয়ে কুড়িয়ে ঘরে ঘরে ভিক্ষার ঝুলনা নিয়ে দাঁড়ে দাঁড়ে মাগছে আর উন্মাদনায় কাঁদছে, কান্না করছে ক্ষুধার তাড়নায়, সাধক বলছেন, হে ভিখারি, তুমি আর্তনাদ করছো কোন অবস্থার জন্য? ক্ষুধার আবেগে এই ক্ষুধা চিরক্ষুধার আভাস মাত্র। তুমি ঝুলনা নিয়ে এই ক্ষুধার নিবৃত্তি করতে পারবে? এই ক্ষুধাকে নিবৃত্তি করতে হলে আবৃত্তি করো বিরাটকে। এই ক্ষুধার আবেগে তুমি এমনিভাবে ক্ষুধাকে নষ্ট করো না। জীবন তোমার এমনিভাবে বয়ে যাচ্ছে ক্ষুধা ক্ষুধা বলে, কিন্তু ক্ষুধার সারা শুধু কায়াতে, ইন্দ্রিয়াদি গ্রাহ্যে নয়। এটা অন্তর্নিহিত সুর। সেই সুর বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যে প্রকাশিত। তুমি বুঝছো না বলেই যা গ্রাহ্যে পরিণত করতে চাইছো, এই চাওয়া চাওয়া নয়। আবার চাওয়াটি তোমার ঠিকই আছে, এই চাওয়া বিরাট চাওয়ার নমুনা। তাই তুমি সত্যে প্রতিষ্ঠিত, সত্যে আছো, সত্যের উন্মাদনায় আছো, ভুলে গেছো নিজেকে। সিংহ ভেড়ার দলে থেকে সে ভুলে গেছে নিজেকে। সিংহত্ব নষ্ট হয়নি, ভুলে যাওয়ার মাঝে শুধু ঘাস খাওয়া। তুমিও সেই ঝুলনা নিয়ে মাগছো। এই মাগা মাগা নয়, দেখবে তোমার এই মাগা কোনো চাওয়ার সুর এবং এই ক্ষুধা কোথা হতে আগমন। এই চাওয়া পাওয়ার মাঝে তুমি এগিয়ে যেতে থাকো। তার জন্য যাত্রীকের স্টেশন, সেই স্টেশনে গিয়ে টিকিট কেটে বসে থাকো। গাড়ি যখন আসবে কেন্দ্রস্থলে পৌঁছে দেবে, ধৈর্য ধরো। তাই চক্রে মনোনিবেশ করা আর টিকিট কাটা, গাড়িতে ওঠা একই কথা। আর লাইন মাফিক চলে যাওয়া, কেন্দ্রস্থলে পৌঁছা। আর এই দ্বিদল কেন্দ্রেই হোক, সহস্রার কেন্দ্রই হোক, চিন্তাতে মগ্ন থাকলে ঠিক পৌঁছে দেবে সেই কেন্দ্রস্থলে। তখন দেখবে কোন চাওয়া ও পাওয়ার মাঝে তুমি চেয়ে চেয়ে ঘুরেছিলে, কোন সুপ্ত নিনাদ এতদিন
সুপ্তভাবে প্রকাশিত হচ্ছিল বাহ্য ইন্দ্রিয়ের গ্রাহ্যেতে, তখন তুমিও অবাক হয়ে যাবে এই সূক্ষ্ম শিল্পীর কার্য কতই না মধুময়। তুমি যে সেই মধুময়ের ধ্যান করছো, সেই শিল্পীর ধ্যান করছো, সেই সূক্ষ্মকারীর ধ্যান করছো, এবং তুমিও যে সে, তোমাতেই যে সে তখন বুঝবে। ব্যবহারিক দিক দিয়ে এই কথাটি বলে গেলাম। তত্ত্বের দিক দিয়ে বিচার করতে গেলে অর্থ একই হয়ে পড়ে, শুধু একই খাদ্যকে বিভিন্নভাবে তৈরি করে দেওয়া। রাঁধুনি যেমন রান্না করে। আজ এই থাক। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব সংকলন 4th খণ্ড। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রাম নারায়ণ রাম।